ইসরায়েলে তেল শোধনাগারে হামলা, আইআরজিসির কুয়েতের ট্যাঙ্কারেও আক্রমণ, লেবাননে ৩ শান্তিরক্ষী নিহত, ইরানের সঙ্গে যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ জানালো যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে টোল আদায় নিয়ে পরিকল্পনা অনুমোদন তেহরানের, চলাচল করতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ, ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের যুদ্ধবিরতি প্রস্তাবকে অযৌক্তিক বলে দাবি করেছে তেহরান। এদিকে ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে হামলা চালিয়েছে আইআরজিসি। পাল্টা ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ৫ম সপ্তাহ চলছে, তবুও যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখছে না বিশ্ববাসী। স্থানীয় সময় সোমবারও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরও তার ধ্বংসাবশেষ ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে আঘাত হানে, এতে মুহূর্তেই আগুন ধরে যায়। একই সময় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে উত্তর ইসরায়েলে নেতানিয়াহুর সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলেও ইরানের হামলা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুবাই উপকূলে একটি তেলবাহী জাহাজে আঘাত লেগে আগুন ধরে যায়, যদিও সবাই নিরাপদে উদ্ধার হন। ইরান জানিয়েছে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি বাড়ছে। পাল্টা জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরান এবং লেবাননে একাধিক হামলা চালিয়েছে। তেহরানে জ্বালানি স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আক্রমণে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও অন্যদিকে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক লক্ষ্য অর্জন করে যুদ্ধ শেষ করতে চায় এবং কূটনৈতিক পথ খোলা রেখেছে। হোয়াইট হাউসও জানিয়েছে আলোচনা এগোচ্ছে, তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ইরান সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলছে তারা শুধুমাত্র প্রস্তাব পেয়েছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে। ইরানি কর্মকর্তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন। একই সঙ্গে পাকিস্তান সহ বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে এবং বলছে উভয় পক্ষের মধ্যেই আলোচনায় বসার আগ্রহ রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ কূটনীতির এই ধারা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের ওপর চাপ বাড়াতে এবার পানির উৎসকেও লক্ষ্যবস্তুর তালিকায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে পরিশোধন কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে সরকারকে চাপ দেওয়া কোনো কূটনৈতিক কৌশল নয়, সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত। তবে হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্র সবসময় আইনের মধ্য থেকেই কাজ করবে। এদিকে যুদ্ধের ৫ম সপ্তাহেও উত্তেজনা কমার লক্ষণ নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়ছে। উভয় পক্ষই নিজেদের এগিয়ে থাকার দাবি করলেও সরাসরি আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এ ধরনের হুমকি সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন অভিযানের আগে দেশটির রাডার সিস্টেম পুরোপুরি অচল করে দেয়া হতে পারে। এরপর আকাশপথে চালানো হবে হামলা। যুক্তরাষ্ট্রের নজর থাকবে মূলত ইরানের 3টি কৌশলগত দ্বীপ দখলে নেয়া। তবে মার্কিন সেনাদের ঠেকাতে মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা কৌশল ব্যবহার করতে পারে ইরান। গেরিলা যুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের প্রতিরোধে ফাঁদ পাততে পারে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বিপর্যয় হতে পারে।
ইরানে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি স্থলযুদ্ধের আগে ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেয়া হতে পারে। এর পরপরই শুরু হতে পারে আকাশপথে ব্যাপক বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন স্পেশাল অপারেশনসের সাবেক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, হামলার প্রথম লক্ষ্য হবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মার্কিন সেনাদের জন্য একটি নিরাপদ পথ তৈরি করা। যুক্তরাষ্ট্রের নজর মূলত থাকবে 3টি কৌশলগত দ্বীপের ওপর, যার শীর্ষে রয়েছে খার্ক দ্বীপ। এই দ্বীপ থেকে ইরান তাদের তেলের প্রায় 90% রপ্তানি করে, যা দখল করলে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। দ্বিতীয় লক্ষ্যবস্তু হতে পারে আবু মুসা ও এর আশপাশের ছোট দ্বীপগুলো, যা ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে কেশম দ্বীপ দখল করা। বিশাল আয়তনের এই দ্বীপে ইরানের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, যেখানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন সেনারা স্থল অভিযান চালালে কঠোরভাবে তাদের প্রতিরোধের হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরান। সেনাদের ঠেকাতে ইরান তাদের মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দেবে। 2003 সালে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইআরজিসি তাদের কমান্ড কাঠামোকে 31টি আলাদা কমান্ডে ভাগ করেছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হলেও প্রতিটি প্রদেশ বা ইউনিট নিজস্ব সিদ্ধান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারবে। তারা খোলা ময়দানে সংঘাতে না গিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের প্রতিরোধের কৌশল নিতে পারে বলে জানায় মিডল ইস্ট আই। তবে ইরানের স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান ঝুঁকি হতে পারে সেনাদের রসদ সরবরাহ। বিশ্লেষকদের মতে মার্কিন সেনারা দ্বীপে অবতরণের পর ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় সমুদ্রপথে বড় জাহাজ নিয়ে ঢোকার সুযোগ নেই, তাই অভিযানে নির্ভর করতে হবে আকাশপথের ওপর। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাঁটি ব্যবহারের সীমাবদ্ধতা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিপর্যয়ে রূপ দিতে পারে বলেও অনেকে মনে করছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের ছোট্ট এক দ্বীপ, কিন্তু তেল অর্থনীতির প্রাণকেন্দ্র। সেই খার্ক দ্বীপ এখন মার্কিন কৌশলের কেন্দ্রে। দখল না ধ্বংস, দুই বিকল্পই খোলা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন একটাই, এই দ্বীপ ঘিরেই কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু? ইরানের উপকূল থেকে মাত্র 24 কিলোমিটার দূরের খার্গ আইল্যান্ড ছোট হলেও কৌশলগতভাবে বিশাল গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল এই দ্বীপের টার্মিনাল দিয়েই রপ্তানি হয়, তাই এটিকে বলা হয় ইরানের অর্থনীতির লাইফলাইন। এই প্রবাহ বন্ধ হয়ে গেলে কার্যত থমকে যাবে তেহরানের আয়ের প্রধান উৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বলেছেন, চাইলেই খার্ক দ্বীপ দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। তার ভাষায় দ্বীপটি দখল করা তুলনামূলক সহজ হলেও সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। এর অর্থ শুধুমাত্র হামলা নয়, বরং স্থায়ী সামরিক উপস্থিতির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে ওয়াশিংটনের। এই দ্বীপ দখলের পেছনে রয়েছে আরও বড় কৌশল। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে রাখতে ইরানের উপর চাপ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নিলে একদিকে যেমন তেলের প্রবাহ বন্ধ করা সম্ভব, অন্যদিকে এটি হতে পারে মূল ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর একটি শক্ত ঘাঁটি। তবে ঝুঁকিও কম নয়। ইরান ইতোমধ্যে দ্বীপে প্রতিরক্ষা জোরদার করেছে। মিসাইল, মাইন এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তেহরানের হুঁশিয়ারি, মার্কিন সেনা প্রবেশ করলেই আগুনের বৃষ্টি নামানো হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলও টার্গেট হতে পারে, যা বিশ্ববাজারে তেলের দামে বড় ধাক্কা দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে পারমাণবিক হামলার সতর্কবার্তা দিয়ে পদত্যাগ করেছেন জাতিসংঘের কূটনীতিক মোহাম্মদ সাফা। বলেন, বিপন্ন হতে পারে লাখ লাখ মানুষের জীবন। মানবতার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যা দেন তিনি। নিজের পদত্যাগের মাধ্যমে তিনি যুদ্ধ থামানোর আহ্বান জানান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যে এবার পারমাণবিক হামলার সতর্কতা দিলেন জাতিসংঘের এক কূটনীতিক। সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থাটি পরমাণু হামলার পরের অবস্থা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেন মোহাম্মদ সাফা। তার অভিযোগ, জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা একটি প্রভাবশালী লবির সেবা করছেন। সাফা তার সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, তিনি নিজেকে এবং পরিবারের মানুষদের রক্ষা করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সাফা জানান, তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। সেখানে হামলা হলে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও বলেন, এমন পারমাণবিক হামলা যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস কিংবা লন্ডনে হয়, তাহলে মানুষের জীবন কতটা বিপন্ন হবে। তিনি পদত্যাগ করে এই তথ্য ফাঁস করেছেন, যাতে মানবতার জন্য সম্ভাব্য বিপর্যয় রোধ করা যায়।
এর আগে 2023 সালেও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এমনকি হামাস ইসরায়েল সংঘাতের পর তার সতর্কবার্তা ও ভিন্ন মত প্রকাশের কারণে তাকে কূটনৈতিকভাবে অবহেলা এবং মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলে দাবি করেন এই কূটনীতিক। এসব বিষয়ে এখনই পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী তার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সাফা। মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ করতেও বলেন তিনি। তার মতে শুধু মানুষই এই বিপদ আটকাতে পারে। ইতিহাস এই সংগ্রামের জন্য সব মানুষকে স্মরণ করবে বলেও জানান সাফা। নাদিম মারজান, সময় সংবাদ। কিভাবে ইরানের হরমুজ প্রণালী দখলে নেবে যুক্তরাষ্ট্র? একই সঙ্গে প্রণালীটি আয়ত্ত করতে গেলে কি কি ঝুঁকিতে পড়তে পারে মার্কিন প্রশাসন, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন মেরিন ও প্যারাট্রুপার বাহিনী। ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর নকশা করতে পারেন, ছোট দ্বীপ দখল বা নৌশক্তি মোতায়েনের চেষ্টাও চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিশেষ গুরুত্ববহ এই প্রণালী কিভাবে দখলে নেবে মার্কিন প্রশাসন, আর এতে কি কি ঝুঁকির মুখেই বা পড়তে পারে দেশটি, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে মার্কিনদের দুটি প্রধান বিকল্প আছে: ইরানের দ্বীপ দখল করা বা শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করা। সবচেয়ে সহজ লক্ষ্য হচ্ছে খার্ক দ্বীপ। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র এটি। তবে সেখানে পৌঁছানো এবং কিছুদিন অবস্থান করা যাতায়াতের সমস্যা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ইরানও প্রতিরোধের হুমকি দিয়েছে। মার্কিন সেনাদের হত্যা করার জন্য তারা নিজস্ব অবকাঠামো ধ্বংস করতে পারে। ছোট দ্বীপে হামলা হলেও ইরান রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাতে পারে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি এই সংঘাতেও যুক্ত হতে পারে, যাতে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে ছোট দ্বীপ দখল শুধু প্রদর্শনীমূলক হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে কোনো সামরিক ফলাফল দিতে পারে না। বাণিজ্যিক জাহাজ নিরাপদ করতে মাইন সুইপিং, নৌপথ রক্ষা ও বিমান সমর্থন প্রয়োজন, যদিও সেটা মার্কিন বাহিনীর বর্তমান সক্ষমতার বাইরে। এছাড়া মার্কিন সাফল্যের সম্ভাবনা খুব সীমিত এবং এই পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্র করতে পারে বলেও মত তাদের। বিশ্বের তেলের 1/5 বহন করে এই প্রণালী। এটি ইরানের বড় চাপের হাতিয়ার হিসেবে কাজ করছে, তবে সীমিত আক্রমণ ও বড় পরিমাণে হতাহতের সম্ভাবনা বাড়াতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজের পর এবার বিশ্ব বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট বাবেল মানদেব প্রণালী নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। ইরান যুদ্ধে ইয়েমেনের হাউথি গোষ্ঠী জড়িয়ে পড়ায় এই রুটেও হামলার আশঙ্কা বাড়ছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাতে এবার জড়িয়েছে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত হাউথি গোষ্ঠী। এরই মধ্যে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। এতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে বড় উদ্বেগের নাম বাবেল মানদেব প্রণালী। সরু জলপথটির অবস্থান লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে, যার একপাশে ইয়েমেন, অন্য পাশে জিবুতি ও ইরিত্রিয়া। ভৌগোলিকভাবে এটি এমন একটি পয়েন্ট যেখান দিয়ে যাওয়া জাহাজ সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্ব বাণিজ্যের জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলে তেল ও জ্বালানি এই পথ দিয়েই সুয়েজ খাল হয়ে ইউরোপে পৌঁছায়। একই সঙ্গে এশিয়াগামী পণ্য পরিবহনেও এটি গুরুত্বপূর্ণ রুট। এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, জ্বালানি বাজার সবখানেই বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগেও গাজা যুদ্ধের সময় লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে বিশ্ব বাণিজ্যে বিঘ্ন ঘটায় হাউথিরা। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সেই হামলা বন্ধ হয়। তবে নতুন করে ইরান সংঘাতে জড়িয়ে পড়ায় আবারও একই ধরনের হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তা না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মিশরের রাজধানী কায়রোতে এনার্জি কনফারেন্স 2026 অনুষ্ঠানে অংশ নিয়ে সিসি বলেন, একমাত্র ট্রাম্পই পারবেন এই সংকটের সমাধান করতে। যুদ্ধের কারণে খাদ্যপণ্যের পাশাপাশি বিভিন্ন জরুরি পণ্যের সরবরাহ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে সিসি দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পকে অনুরোধ করেন। ইরান যুদ্ধের প্রভাব থেকে মুক্ত নয় ইরাকের শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কায় আতঙ্কিত শিক্ষার্থী ও স্থানীয়রা। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বাগদাদ বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অধিকার কর্মীরা।
بارهای ایران را به عملیات ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে ইরানের একাডেমিক প্রতিষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবে তারা অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ্যবস্তু করতে পারে। এই ঘোষণার পরই ইরাকের রাজধানী বাগদাদে শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরাকে রয়েছে একাধিক মার্কিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো এখন সম্ভাব্য ঝুঁকির তালিকায়। আমরা যুদ্ধের জন্য দায়ী নই, কিন্তু আতঙ্কে আছি। যে কোনো সময় আমাদের বিশ্ববিদ্যালয়ও হামলার শিকার হতে পারে। এরই মধ্যে আমেরিকান ইউনিভার্সিটি অব ইরাক, আমেরিকান ইউনিভার্সিটি অব কুর্দিস্তান সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। বাগদাদে আমেরিকান বিশ্ববিদ্যালয় 7 দিনের জন্য ক্লাস স্থগিত করেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছে ইরাকের শিক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, ইরাক দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বের মাঝে অবস্থান করছে। স্থানীয় অধিকার কর্মীদের আশঙ্কা, আকাশপথে যাওয়া ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান ইরাকের সাধারণ মানুষকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। পূর্ব ও পশ্চিম দিকে চলাচলকারী বিমান ও ক্ষেপণাস্ত্র সবই আমাদের আকাশের উপর দিয়েই অতিক্রম করছে। এদিকে কিছু তরুণ আদর্শগতভাবে ইরানের সঙ্গে যুক্ত এবং এই যুদ্ধে অংশ নেয়া বা সমর্থনের চেষ্টা করছে। এর জেরে যুদ্ধের প্রভাব ইরাকের শহরগুলোতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে ইরাকের মানবিক সহায়তার প্রথম চালান। যুদ্ধের মধ্যে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা। 1 মাসের সংঘাতে বিপর্যস্ত ইরানে এখন চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছাতে শুরু করেছে রাশিয়া, তাজিকিস্তান ও চীন থেকেও। ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে ইরাক। স্থানীয় সময় সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছায় ইরাকের পাঠানো হিউম্যানিটেরিয়ান মেডিকেল এইড নামের মানবিক সহায়তার প্রথম চালান। ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কালিবান্দ জানান, এই চালানে রয়েছে চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যবিধি ও খাদ্য সামগ্রী। তিনি বলেন, এটি ইরাক থেকে পাঠানো প্রাথমিক ত্রাণ সহায়তা, যা দ্রুত প্রয়োজনীয় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাশিয়া থেকে 313 টনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছেছে। তাজিকিস্তান ও চীন থেকেও চিকিৎসা সহায়তা আসছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ সহায়তা পাঠিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি এক লিখিত বার্তায় ইরাকের জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য এই ধন্যবাদ জানান। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। 1 মাসের যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। একই সঙ্গে আরব উপদ্বীপ ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও বাড়ছে উদ্বেগ। উর্জিতা শাহসিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতকে ঘিরে শুরু হওয়া জ্বালানি সংকটে নাজেহাল হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মিয়ানমারে রেকর্ড ভেঙেছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় যানবাহনে জ্বালানি ভরার ওপর সময়সীমা আরোপ করেছে প্রশাসন। এদিকে অস্ট্রেলিয়াতে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে 3 মাসের জন্য জ্বালানি তেলের ওপর কর অর্ধেক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জ্বালানি তেলের দাম মাসখানেকের মধ্যেই যেন আকাশ ছুঁয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চালানো হামলা বিশ্ববাসীকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দিয়েছে। মাত্র 1 রাতের ব্যবধানেই মিয়ানমারের ইয়াঙ্গুনে প্রতি লিটার প্রিমিয়াম ডিজেলের দাম 4820 কিয়াত থেকে 6085 কিয়াতে পৌঁছেছে। অকটেন 95 বেড়েছে 3850 থেকে 4995 কিয়াত। অকটেন 92 বেড়ে দাঁড়িয়েছে 3610 থেকে 4450 কিয়াতে। এ অবস্থায় জ্বালানি বিতরণ ব্যবস্থায় ভারসাম্য আনার জন্য কঠোর রেশনিং ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসন, যা অনুযায়ী ব্যক্তিগত যানবাহনকে সপ্তাহে 2 বারে মোট 45 লিটার তেল ভরার সীমা আরোপ করা হয়েছে। ট্যাক্সির জন্য 110 লিটার, ট্রাক 150 লিটার, মাইক্রো বা মিনি বাস 110 লিটার এবং ট্র্যাক্টরের জন্য 250 লিটার নির্ধারণ করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও জ্বালানির মূল্য বৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছেন নাগরিকেরা। এর সঙ্গে বিভিন্ন পরিষেবা ও দ্রব্যমূল্যের বৃদ্ধি আরও সমস্যা যোগ করছে। পরে তেল না পাওয়ার আশঙ্কায় অনেকেই বেশি করে কিনে মজুত করে রাখছেন। এতে 500টিরও বেশি সার্ভিস স্টেশনে বিভিন্ন ধরনের তেল শেষ হয়ে গেছে। জনগণের ভোগান্তির কথা মাথায় রেখেই তাই 3 মাসের জন্য জ্বালানির ওপর শুল্ক অর্ধেক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, যা এপ্রিলের 1 তারিখ থেকে কার্যকর হবে। পদক্ষেপটি পেট্রোলের দাম প্রতি লিটারে 26.3 সেন্ট কমাবে এবং একটি 65 লিটার ট্যাঙ্কের জন্য প্রায় $19 সাশ্রয় হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ফিলিস্তিনের ল্যান্ডস ডে উপলক্ষে আয়োজিত বিক্ষোভে ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী নো কিংস আন্দোলন এখন বৈশ্বিক এক বিক্ষোভে রূপ নিয়েছে। এবার এই আন্দোলনের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ, যেখানে যুদ্ধবিরোধী স্লোগানে মুখর ছিল গোটা রাজপথ। মূলত ফিলিস্তিনের ল্যান্ডের 50তম বার্ষিকী উপলক্ষে এই সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থা তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প এবং নেতানিয়াহুর নেতৃত্বে যৌথভাবে তারা প্যালেস্টাইনে ইরানে হত্যাযজ্ঞ ঘটাচ্ছে। আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে এখানে এসে সম্মিলিত হয়েছি। কোরীয়রা ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক, শিক্ষার্থী, চিকিৎসক, মানবাধিকার কর্মী এবং অভিবাসীরা অংশ নেন। এই মুহূর্তে ইসরায়েলি হামলায় নিরীহ মানুষ নিহত হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই আমি এই প্রতিবাদে অংশ নিতে এসেছি। একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব জীবন রক্ষা করা। তাই আমি যুদ্ধের বিরুদ্ধে। সিউলে আজ আমরা সবাই একত্রিত হয়েছি ইরান যুদ্ধের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের উপর চলমান হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। আমরা বিশ্বাস করি কোনো রাষ্ট্র বা শক্তি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে নিরীহ মানুষকে হত্যা করার অধিকার রাখে না। আজ সিউলে দাঁড়িয়ে আছি ফিলিস্তিনের পূর্ণ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও ন্যায় বিচারের জন্য। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়েছে। ইরানকে এই সংঘাতে টেনে আনা হয়েছে, যার ফলে পুরো অঞ্চলটি চরম বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আমরা এটা মেনে নিতে পারি না। সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্প এবং বিনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তারা ফ্রি প্যালেস্টাইন ও ইরানি হামলার প্রতিবাদে নানা স্লোগান দেন। সমাবেশ শেষে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দূতাবাসের নিকটবর্তী এলাকায় পদযাত্রা করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। রাষ্ট্রীয় সফরে জার্মানিতে গেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সফরে তিনি জার্মান চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। এ সময় আগামী 3 বছরের মধ্যে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ান শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরা হয়। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়া রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন, জার্মানিতে আশ্রয়প্রাপ্ত 10 লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া সহ দেশটির ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ ও আর্থসামাজিক উন্নয়ন সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা পেতে মাত্র একদিনের সফরে জার্মানিতে আসেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে প্রেসিডেন্ট শারা পৌঁছালে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা দেয় জার্মানির প্রশাসন। সফরে তিনি সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ, পররাষ্ট্রমন্ত্রী ইউহান বারেপুল সহ অর্থমন্ত্রী কাতারিনা রাইসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে তিনি সিরিয়াকে আবার নতুন করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জার্মান চ্যান্সেলরকে অনুরোধ জানান। এ সময় 2015 সালে সিরিয়াতে যুদ্ধ চলার সময় সিরিয়ার নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেয় সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ জার্মান নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। আমার দেশ সিরিয়ার রয়েছে অপার সম্ভাবনা। গৃহযুদ্ধে বিধ্বস্ত আমাদের দেশটিকে গড়ে তুলতে জার্মান সহযোগিতার বিকল্প নেই। আমার দেশের নাগরিকদের প্রাণ বাঁচাতে আপনারা যেভাবে আশ্রয় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈঠকে আগামী 3 বছরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা 80% সিরীয় শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত নিতে সিরীয় প্রেসিডেন্টকে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলর। বৈঠকে আমরা দুই দেশের স্বার্থের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা হলো সিরিয়াতে যুদ্ধের অবসান হয়েছে, এখন পুনর্গঠনের সময়। জার্মানির জন্য হুমকি এবং অবৈধ ও অনিয়মিত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সিরীয়দের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও আমি প্রেসিডেন্ট আল-শারাকে জানিয়েছি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আহমেদ আল-শারার বার্লিন সফরে আসার কথা থাকলেও সিরিয়ার সরকার বাহিনী ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিশ যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় সে সময় সফরটি বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
রাশিয়ার তেলবাহী একটি ট্যাঙ্কার 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে কিউবায় পৌঁছেছে। স্থানীয় সময় সোমবার মস্কো জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও বন্ধু রাষ্ট্র কিউবার পাশে থেকে তারা দেশটিতে তেল সরবরাহ অব্যাহত রাখবে। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রুশ ট্যাঙ্কারটি 8 মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোর্স্ক বন্দর ছেড়ে আসে। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যায় মার্কিন সেনারা। এরপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয় ওয়াশিংটন। এতে জ্বালানি সংকটে পড়ে হাভানা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, কোনো দেশ কিউবায় তেল পাঠালে তাদের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। তবে গত রোববার ট্রাম্প তার অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেন। কিউবার জনগণের জ্বালানি সংকটের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেন। সাত বছর পর ভেনেজুয়েলায় আবার চালু হলো মার্কিন দূতাবাস। স্থানীয় সময় সোমবার রাজধানী কারাকাসে আনুষ্ঠানিকভাবে পুনরায় দূতাবাস চালু করা হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন সেনারা। এরপর অন্তর্বর্তী সরকার প্রধান ডেলসি রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলে ট্রাম্প প্রশাসন। দুই পক্ষের মধ্যে ভেনেজুয়েলার তেল বিক্রি, মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়। বিশ্লেষকরা বলছেন, দূতাবাস খোলার বিষয়টি ওয়াশিংটন কারাকাস সম্পর্কের বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে দেশটির ক্রামাতর্স্ক শহরে রুশ হামলায় অন্তত 3 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রাক্কালেও পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়া ইউক্রেন জুড়ে। এই সংকট মোকাবিলায় এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতি বা জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। বলেন, ইস্টার সানডে উপলক্ষে পূর্ণ যুদ্ধবিরতিতেও ইউক্রেন প্রস্তুত। আকাশ, সমুদ্র সব জায়গায় হামলা বন্ধ রাখার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরো বলেন, কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হবে না, এমন একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া রাজি হলে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। তবে এখনো মস্কোর দিক থেকে স্পষ্ট কোনো সাড়া মেলেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে হামলা থামেনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প কারখানা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। অন্যদিকে ইউক্রেনের ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। 4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলে দাবি করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। আর্জেন্টিনায় স্কুলে গুলির ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালে পতাকা উত্তোলনের সময় স্কুল প্রাঙ্গণে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। 15 বছর বয়সী এক শিক্ষার্থী অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থীরা। ঘটনাস্থলে হামলাকারীর 13 বছর বয়সী এক সহপাঠীর মৃত্যু হয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে হামলার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিতে দেয়াল ধসে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে 14 জন শিশু। আহত হয়েছেন অন্তত 25 জন। সোমবার এই ঘটনা ঘটে। টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রদেশটির বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। প্রতিবেশী দেশ আফগানিস্তানেও দুর্যোগে প্রাণহানি বাড়ছে। কেন্দ্র ও পূর্বাঞ্চলের একাধিক প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী দুটি দেশই চরম আবহাওয়ার ঝুঁকিতে থাকা তালিকার শীর্ষে রয়েছে। ভবিষ্যতে পাকিস্তান, আফগানিস্তানে এমন দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাড়ির ভেতর ঢুকে পড়ে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার ক্রকেট শহরের ভার্জিনিয়া স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি ফায়ার হাইড্রেন্টে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি 2টি গাড়িকে আঘাত করে একটি বাড়ির সামনে ঢুকে পড়ে। পরে সেটি বেড়া ভেঙে একটি টেরেসের কিনারায় গিয়ে ঝুলে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়, তবে কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে জাপান। দেশটির সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে কমপক্ষে 10 বছর বসবাস করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর আচরণ, স্থিতিশীল আয় এবং জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপান সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের কমপক্ষে 10 বছর দেশটিতে বসবাস করতে হবে। বর্তমানে এই সময়সীমা মাত্র 5 বছর। জাপানের আইনমন্ত্রী জানান, নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে শুধু নির্দিষ্ট সময় বসবাস করাই যথেষ্ট হবে না। জাপানি সমাজে নাগরিকদের ভালোভাবে একীভূত হতে হবে। পাশাপাশি আবেদনকারীর সৎ আচরণ, স্থিতিশীল আয় এবং নিজস্ব জীবিকা নির্বাহের সক্ষমতাও খতিয়ে দেখা হবে। কর পরিশোধের রেকর্ড আগের তুলনায় আরও দীর্ঘ সময় ধরে যাচাই করার পরিকল্পনা করা হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারী দেশের আইন ও নিয়ম মেনে চলছেন। নতুন নিয়মের সময় বাড়লে অনেকে হয়তো নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেবে। রুল রেগুলেশন যেগুলো আছে এগুলো অমান্য করার কারণেই আজকে জাপানের সরকার আপনার খুবই কঠিনভাবে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সরকার যদি ভালোভাবে যাচাই করতে চায় সেটা ঠিক আছে, কিন্তু সময়টা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জাপানে বসবাসরত বিদেশিদের জন্য নাগরিকত্ব অর্জনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে উঠতে পারে, যা নতুন অভিবাসীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রবাসীদের নাগরিকত্বের পথ আরও দীর্ঘ ও জটিল হবে। তবে ইতিমধ্যে যারা 5 থেকে 6 বছর জাপানে বসবাস করছেন, তাদের জন্য এই পরিবর্তন একটি বড় ধাক্কা হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।